হওয়ারই ছিল, এটা ভবিতব্য। ও দেয়ালের লিখন পড়তে পারিনি, পিপলের পালস নাকি খুব ভালো বোঝে। সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস উঠে যাওয়া। এত কিছুর পর মমতা ভাবলো কি করে? মমতা ব্যানার্জি তো খুব ভিন্ডিকটিভ মহিলা, প্রতিহিংসা পরায়ণ। দিদি তো পাঠিয়েছিল আমার বাড়িতে মমতার সুদি। সবার বাড়ির থেকে তো টাকা পেয়েছে, গয়না পেয়েছে, কাগজ পেয়েছে, আমার বাড়ি থেকে কি পেয়েছে? রাজনীতিটা আমি মমতার থেকেও 6 মাস 1 বছর আগে করছি। তৃণমূল তো ব্যবসা করার জায়গা, রাজনীতির নামে ব্যবসা করার জায়গা। 200 ক্রস করবে এটা ভেবেছিলেন আপনি? তো এই প্রসেসের মধ্যে আমি 168 থেকে 174 বারবার বলেছিলাম। আর কদিন পর 5 মাস পর নির্বাচন হবে কলকাতা পুরসভার, আমাদের মেয়র হবে। লোকসভায় তো আমি হারিনি, হারানো হয়েছে। মুসলিমরা যদি বুঝতে পারে নিজেদের ভুল ত্রুটি, আর তৃণমূলকে সমর্থনটা কত বড় তাদের অন্যায়, পাপ। আমার তো রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই। তো আফগানিস্তানের মুসলমান এসে হাওড়ায় খুন করে যাবে, তাদের মুক্তাঞ্চল মনে করবে, 1 টাকাও থাকতে দেবো না অনুপ্রবেশকারী। এসআইআর বা কমিশন আপনাদের সাপোর্ট করেনি বলছেন? নবান্নে মমতা নেই, অভিষেক প্রচারে নেই, আর জাহাঙ্গীর ময়দানে নেই। বড় বড় কথা বলে, একটা স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক মহিলা। এই তো মমতার জেল হবে, অভিষেকে তো জেল হবে। যতদিন বাঁচবো, শরীর সক্রিয় রাখবে ঠাকুর, ততদিন বিজেপি করবে। আজকে আমাদের অতিথি তাপস রায়, মানিকতলা কেন্দ্রের বিধায়ক, বিজেপির বিধায়ক। তৃণমূল কংগ্রেস এখন তার কাছে অতীত। বিজেপির টিকিটে এই মুহূর্তে তিনি বিধায়ক এবং যথেষ্ট প্রভাবশালী নেতৃত্ব হিসেবেই তাকে দেখা হয়। তাপসদা, B1-এ আপনাকে স্বাগত। তাপসদা, প্রথম প্রশ্ন, যে জয়, যেভাবে বিজেপির জয় হলো, এটা হওয়ারই ছিল, এটা ভবিতব্য, এটা অবশ্যম্ভাবী ছিল। যারা বুঝতে পারেনি তারা অরাজনৈতিক। মমতা ব্যানার্জিকে তোমরাও বলতে, অনেকেই বলতো যে নাকি লেডি চাণক্য। ও দেয়ালের লিখন পড়তে পারিনি, পিপলের পালস নাকি খুব ভালো বোঝে। তো বুঝতে পারিনি, আমরা তো সকলে, আমরা তো চাণক্য ফানক্ষর ধারে কাছে নই। তা আমরা বুঝতে পারলাম কি করে? সাধারণ মানুষ বুঝতে পেরেছিল, অনেকেই বুঝতে পেরেছিল। এত কিছুর পর মমতা ভাবলো কি করে, বা তৃণমূলীরা ভাবলো কি করে যে ওরা ক্ষমতায় আসবে এবং ওরা জিতবে? কি করেনি? এত কিছুর পর বাংলার মানুষকে কি গোলাম মনে করে নাকি? যেমনভাবে ওদের আন্ডারে কিছু কাজকর্ম করে, আর যারাই অন্যায় অবিচার করে অসৎ পথে অর্থ রোজগার করে, সবাইকে কি তাই ভাবে নাকি বাংলার মানুষকে? আপনি যে সময় দল ছেড়েছিলেন আর এখন যখন দাঁড়িয়ে দেখছেন যে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাচ্ছে, সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস উঠে যাওয়া, সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি তো খুব ভিন্ডিকটিভ মহিলা, প্রতিহিংসা পরায়ণ। আর পাঙ্গা নেয় ওই বাচাল ছেলেটা, মানে অভিষেক, ও তো বাচাল একটা, শুধু ইয়ের সঙ্গে পাঙ্গা নেয়, অমিত শাহর সঙ্গে। এদের দুজন সহ যারা নিন্দুক রয়েছে, তারা আমার সারা রাজনৈতিক জীবনের কোনো দুর্নীতির একটা কাগজ দিক। আচ্ছা, ইডি আমার বাড়িতে কে পাঠিয়েছিল? বারবার তো বলেছি তোমাদের, ইডি তো পাঠিয়েছিল আমার বাড়িতে মমতার সুদীপ। ইডি তো বিজেপি পাঠায়নি। ইডি আমার বাড়িতে এসেছিল কেন? মহারাষ্ট্রের কোনো দুর্নীতি নিয়ে, দিল্লির দুর্নীতি নিয়ে, বিহার ইউপির দুর্নীতি নিয়ে? এসেছিল পশ্চিমবাংলার দুর্নীতি নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে। তাহলে সেই নিয়োগ দুর্নীতি কেন? আমি 13 বছর ক্ষমতায়, 15 বছর রয়েছে, 13 বছর, 2 বছর আগে ছেড়ে দিয়েছি। তাহলে যদি কোনোভাবে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি, মমতা ব্যানার্জি তো বলে আমার সব জানি, আমার কাছে সব আছে, তাহলে সেই কাগজটা, সেই ফাইলটা, আর সেই পেনড্রাইভ, হ্যাঁ পেনড্রাইভ, তো মানুষের কাছে প্রকাশ করলো না কেন? আমি 2 বছর 2-3 মাস নেই দলে, আর আমি এত কথা বলছি তৃণমূলের সম্বন্ধে, এবং প্রতিদিন তো মমতাকে এবং অভিষেককে আক্রমণ করছে, এবং আরও অনেককে। তো দিচ্ছে না কেন? দিল না কেন? পাঠিয়ে দিক না এজেন্সির কাছে। ওই নিন্দুকগুলো যারা বলে কিছু জানে না, তারা তো আরও, তারা হচ্ছে মোসাহেব, মমতারও না, অভিষেকের মোসাহেব। অভিষেক একটা কালকের ছোড়া, তার আবার মোসাহেবগুলো অরাজনৈতিক ছেলে মেয়েগুলো, যারা জানে না তাপস রায়দের,
তারা এই ধরনের কথা বলবে। তাদের ধারণা বোধ হয় মমতার জন্য আমি তাপস রায়। জানে না ওরা যে রাজনীতিটা আমি মমতার থেকেও 6 মাস 1 বছর আগে করছি। ওরা জানে না মমতা আমি সমবয়সী। ওরা জানে না যে মমতার আগেও আমি রাজ্যের নেতা হয়ে উঠেছি, তখনও জেলার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারিও নয়। তো তারা এই ধরনের কথা ভাবে। আমি এখনও বলছি, এবং আমি তোমাদেরও বলছি, সাংবাদিকদের বলছি, আমি যে দলে এখন রয়েছি তাদেরও বলেছি যে আমি যদি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকি, তাহলে যেন আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে আমার পানিশমেন্ট দেওয়া উচিত। আর তা নাহলে যারা এই ধরনের পাঠায়, যেমন আজকে পানিশমেন্ট কার হচ্ছে, আজ তো মমতার জেল হবে, অভিষেকে তো জেল হবে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে ভারতবর্ষের সমস্ত সংবিধান, ভারতবর্ষের এই সমস্ত ল অফ দ্য ল্যান্ড, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো সমস্ত বুজরুকি। আমি এত বড় কথা বলার পরও যদি ওদের কিছু আমার বিরুদ্ধে থাকে, দিক। আমি সমালোচনা করতাম বলে, আমি বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করতাম বলে, সমালোচনা করতাম বলে, মিটিংয়ে বলতাম বলে, বিধানসভায় বলতাম বলে সেইগুলো রিপোর্টেড হয়। এবং আমার মুখ বন্ধ করার জন্যে, আর সুদীপকে আমি চোর বলতাম, অসৎ বলতাম, সেই জন্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে, ও তো সেই সময় আমরা যখন তৃণমূলে ছিলাম সকলেই জানতো বিজেপির দালালো। প্রকৃত বিজেপি করা আর বিজেপির দালালি করা তো এক জিনিস নয়। এক দল করা আর একজনের দালালি করা। আমি যদি এখন বিজেপি করি, করে অন্য দলের দালালি করি, সেটা ঠিক নাকি? সেটা মনুষ্যত্ব নাকি? তো সেটা করতো। ও তখন পারমিশন চাইলো মমতার কাছে, মমতা দিল। এবং আমার বাড়ি থেকে হিঁচুকলা পেলো, কিছু পাওয়া যায় অনেক। আরে সবার বাড়ির থেকে তো টাকা পেয়েছে, গয়না পেয়েছে, কাগজ পেয়েছে। আমার বাড়ি থেকে কি পেয়েছে? 12.5 ঘন্টা। এটাও আমি এগুলো বলতাম না, তুমি শুরুটা করলে ওইভাবে বলেই আমি এতটা বলতে বাধ্য হলাম। কারণ আর এটা কেউ বিশ্বাস করেনি, এটা সাংবাদিকরাও বিশ্বাস করেনি। এটা বিজেপি একটা অদ্ভুত দল, সেই দল এটাকে নিয়ে যাতে লড়াই করা উচিত ছিল করলো না। শেখ শাহজাহানের ইডি নিয়ে এই একই মাসে হয়েছিল, ওটা 5 তারিখ, আমারটা 12 জানুয়ারি। মমতা ব্যানার্জি 27 জানুয়ারি রেকর্ডেড স্পিচ দিয়েছিল বিধানসভায়, কিন্তু এটা নিয়ে কোনো কিছু বলেনি। কারণ তো সেইটা করেইছিল, তো সে বলবে কি করে? এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো যে অনেক সময় পকেটমারদের তাড়া করে, চোরেরা চোর বলে, হ্যাঁ, সৎদের, সাধুদের, এরকম। তো এখন বোঝা যাচ্ছে, এখন জেলখাটা আসামি। এবং মমতা ব্যানার্জি সবসময় দেখেছি, একজন বলেছিল আমাকে যে মমতা ব্যানার্জি নাকি ছক্কা পাঞ্জা মার্কার ছেলে মেয়ে পছন্দ করে। আজকে বোঝা যাচ্ছে সেটা ঠিক, সেটা ঠিক। আমাকে দিয়ে কোনো কিছু করাতে পারেনি, পারেওনি, বলেওনি, করাতে পারবে না, সেটাও বোধহয় জানতো। তো সুতরাং আমি তো রাজনীতি করতে এসেছি, আমি তো ব্যবসা করতে আসিনি। পলিটিক্সটাকে সামনে রেখে, দলটাকে সামনে রেখে। এটা তৃণমূল তো ব্যবসা করার জায়গা, রাজনীতির নামে ব্যবসা করার জায়গা। সবাই তো ব্যবসা করছে তৃণমূলের নামে। অল্প কয়েকজন ব্যতিক্রম, আমি ছিলাম তার মধ্যে একজন। আপনি যে রাজনীতির কথা বলছেন, যেভাবে রাজনীতি করছেন, এবং আপনার এটাও আমরা দেখেছি যে আপনার বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব একটা কিছু অভিযোগ করতে পারেননি। আর কি করবে? করার থাকলে তো করবে। সমী, বললাম তো, আমার পক্ষে সেই দিনকে সেলিম সহ সিপিএমের একাধিক নেতা, অধীর সহ কংগ্রেসের একাধিক নেতা, বিজেপির একাধিক নেতা, সকলকে আমার ফেভারি বলেছিল। কুণাল ঘোষও গেছিল আপনাকে? না, সে তো তৃণমূলের হয়ে পাঠিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলে ফেরার লোক। অনেকেই গেছিল, কুণাল গেছিল, ব্রাত্য গেছিল, পার্থভূমি গেছিল, আরও অনেকে গেছিল, এমএলএরা গেছিল, সকলে গেছিল, ফোন করেছিল অনেকে, বহুজন। আমার সিদ্ধান্ত, আবার কি আমাকে বলা হয়েছিল যে আবার আমাকে নাকি এমপি করবে, আবার আমাকে জেলা পরিষদ সভাপতি ফিরিয়ে দেবে, আবার আমাকে মন্ত্রী করবে। আমি তৃণমূলটাই করব না তো তৃণমূলের এমপি, সভাপতি আর মন্ত্রী। আমার সিদ্ধান্ত, আমি তৃণমূল করব না, এবং সুতরাং আমি ওদের ফিরিয়ে দিই। বিজেপিতে যাওয়ার পরে আপনার সবচেয়ে বড় আমরা দেখেছি পলিটিক্যাল কেরিয়ারে লোকসভার প্রার্থী হয়েছেন উত্তর কলকাতা থেকে, এবং কলকাতা শহরে একটা মাত্র রোড শো করছেন প্রধানমন্ত্রী, সেটা আপনার জন্য। যদিও ফলাফল আপনার পক্ষে যায়নি, কিন্তু তারপরেও আপনি মাটি আঁকড়ে বিজেপির রাজনীতিই করলেন, এবং তারপরে আপনার এই জয়, বিপুল জয়। যতদিন বাঁচব, শরীর সক্রিয় রাখবে ঠাকুর,
ততদিন বিজেপিই করব। যেদিন বিজেপিতে ঢুকেছিলাম সেই দিনই আমার এই সিদ্ধান্তও ছিল, এবং তারপর থেকে একটা দিনের জন্য আমি পার্টি অফিস যাওয়া বা বিজেপির কোনো প্রোগ্রাম কর্মসূচি থেকে আমি অ্যাবসেন্ট থেকে সেটা হয়নি। যখন লোকসভায় হেরে গেলেন তখন লোকসভায় তো আমি হারিনি, হারানো হয়েছে। এই তো বুঝতে পারছো তো, ডায়মন্ড হারবার মোড়ের 7,11,000, 1,68,000 ফলতা, জামানত জব্দ। কি হয়েছিল? এত রাগ তো ওই জন্যেই, মমতার যে এত রাগ এসআইআরের ওপরে, মমতার যে এত রাগ ইলেকশন কমিশনের ওপরে, জ্ঞানেশ কুমারের ওপরে, এবং এবারের পার্টিকুলারলি এবারের সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। তার কারণটা কি? মমতা ব্যানার্জি 1 তারিখে আমাদের ইলেকশন হয়েছিল, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল পার্লামেন্টের, 9 তারিখে বাড়িতে একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি না নামলে উত্তর কলকাতায় হাতছাড়া হয়ে গেছিল। ওই মিটিংয়ে বলেছিলেন, ওই যারা নির্বাচিত হয়ে এসেছিলেন লোকসভায়, উনি নেবে কী করেছিলেন শোনো। প্রথম তো আমি হেরেছিলাম 92,000-এ। লড়াইটা আমার সঙ্গে সুদীপের হয়নি, আমার সঙ্গে মমতার হয়েছিল। এবং মমতা কি করেছিল, সারাদিন মনিটর করেছিল একটা বিধানসভা। উনি কিছু ইমামদের ফোন করেছিলেন, উনি কিছু দুষ্কৃতীদের ফোন করেছিলেন, এবং একটা জায়গায় তাদের বলেছিলেন বসতে, চাপ দিয়েছিলেন প্রার্থীকে আরও কাউকে। উনি তখন এই বিনীত গোয়েল সিপি, তাকে কতবার যে ফোন করেছেন বিনীত গোয়েল বলতে পারবে। জয়েন্ট সিপি যারা ওই উত্তর কলকাতার চার্জে ছিল, 22টা থানার ওসি, 4-5টা ডিসি, ঘন ঘন তাদের ফোন করিয়েছে। দুষ্কৃতী আর পুলিশকে দিয়ে লুট করিয়ে 92,000-এ পরাজিত হয়েছিলাম আমি। এসআইআরে বাদ গেল কত? 4,47,000। একটা তো প্রতিবাদ হলো না নর্থ ক্যালকাটায়, 4,47,000। এ তো একটা ব্রিগেড হতে পারতো প্রতিবাদের একটা তো ব্রিগেড হলো না। এর কোনো উত্তর আছে সুদীপ ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জির কাছে, অভিষেকের কাছে, বা কোনো তৃণমূলী নিন্দুকের কাছে যারা তৃণমূলেরকে হয়ে ওই ডিবেটে যায়? এর জবাব দিতে পারবে? যাক গে, সেটা কোনো ব্যাপার না। সে তো এই পরে আর 3 বছর পরই তো উত্তর কলকাতা বিজেপি সাংসদ হবে, বহু ভোটে জিতবে। আর কদিন পর 5 মাস পর নির্বাচন হবে কলকাতা পুরসভার, আমাদের মেয়র হবে। 118 থেকে 122টা আসনে আমরা জিতব, এখন ঘোষণা করছি আমি। কলকাতা পুরসভার? হ্যাঁ, 100 বার। কোন ম্যাজিকের বলছেন? কোনো ম্যাজিক না তো, আমরা তো 102তে এগিয়েই আছি। আমরা 102তে এগিয়েই আছি, তো অ্যাসেম্বলি তো বাড়বে। আর এখন তো চলছে, তাসের ঘর মতন ভাঙছে, মুসল পর্ব চলছে। তাহলে এটা আবার কোনো ম্যাজিক তো নয়। ভোট হয়েছিল নাকি গত পুরসভায়? কোনো মমতা ব্যানার্জি 2011-এ বসার পরে কোনো নির্বাচন সংগঠিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে? লাশ পড়েনি, রক্তের হোলি খেলা হয়নি, ঘর জ্বলেনি, অর্ধমৃত বা মৃত হতে হয়নি বিরোধীদের, পাড়া ছাড়া বাড়ি ছাড়া হতে হয়নি। বড় বড় কথা বলে একটা স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক মহিলা। এই যে কলকাতা পুরসভা এখন যে চলছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়া, আপনি পুরসভার প্রসঙ্গে এলেন ওই কারণে জিজ্ঞেস করছি। মেয়র বলছেন আমি জানি না, এটা কি করে সম্ভব হয়? জানি না, ও জানলেও বলবে জানি না, জানলেও বলবে জানি না। কারণ কথা হলো যে অভিষেক কি আইনের ঊর্ধ্বে নাকি? এতদিন যায়নি, এবার যাচ্ছে। তো ছেড়ে দে বা কেঁদে বাঁচি, ববি তো ছেড়ে দিতে পারলে বাঁচে। এই দ্বন্দ্ব তো আগেই শুরু হয়েছিল তৃণমূলের মধ্যে, যে ববি হাকিমকে মেয়র করা নিয়ে। সে আমি জানি না, তবে এইটুকুনি আমি বলতে পারি যে ববি হাকিম দাওয়াতে ইসলাম, মিনি পাকিস্তান আর ইসলামে ধর্মাবলম্বী মুসলিমের ঘরে না জন্মালে সে নাকি দুর্ভাগা। তো এইরকম একজনকে কলকাতার মেয়র হিসেবে রাখা, বসানো, এটা ঠিক হয়নি।
ডেমোগ্রাফি যদি দেখি, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে বেলগাছিয়া রয়েছে। বেলগাছিয়াতে আমি মানে যেদিন কাউন্টিং হচ্ছে সেদিন সকালবেলাও যখন বিজেপি পিছিয়ে ছিল, তখন একজন সেখানকার ভোটার আমাকে ফোন করে বলছে উত্তর কলকাতায় মানে বেলগাছিয়াতে বিজেপি জিততে পারবে না, সেখান থেকেও বিজেপি জিতলো, ভালো ভোটে জিতলো। আগামী দিনে 7টায় 7টা জিতবে। আমার খুব আফসোস চৌরঙ্গিটা কী করে হারলাম। মুসলিমরা যদি বুঝতে পারে নিজেদের ভুল ত্রুটি, আর তৃণমূলকে সমর্থনটা কত বড় তাদের অন্যায়, পাপ, তাহলেই সমস্ত জিতে যেত কাশীপুর বেলগাছিয়াতে রিতেশ তিওয়ারি। তাহলে আমি সেটাই বলছি, ওখানকার কাশীপুর বেলগাছিয়ার যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের বাস, কি করতে পারলো? এই যখন এই বিশেষ সম্প্রদায় নিয়ে কথা উঠছে, কেন্দ্র সরকার একটা নতুন নীতি নিয়ে আসছে যে সীমানার 15 কিলোমিটারের মধ্যে যে ইলিগাল কনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে ডিসমেন্টেল করতে হবে। বাংলাদেশে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ দেখছি বাংলাদেশের সীমানায় গিয়ে অপেক্ষা করছে। এগুলো তো কেন এগুলো যে বলে তৃণমূলীরা বলে, মমতা অভিষেক যে বলে যে না কোনো অনুপ্রবেশকারী নই, এত ভিড় কেন সীমান্তে? এ নিয়ে তো 2-3 বার হয়ে গেল, আবার পরশু থেকে শুরু হয়েছে। তাহলে এত সীমান্তে লোকজন দাঁড়িয়ে কেন? ভারতীয়, আমাদের পশ্চিমবাংলার আদিবাসিন্দা বা পশ্চিমবাংলার বাসিন্দা? এই সমস্ত অনুপ্রবেশকারীরা জন্য আমাদের আইন শৃঙ্খলার অবনতি, খুন, ডাকাতি, চুরি, ধর্ষণ, অর্থনৈতিক প্রেসার, এগুলো কেন? এই দায়টা কেন নেব? আমি ভারতীয়দের দায়ী নেব, 100 বার নেব। আমার তো রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, তো আফগানিস্তানের মুসলমান এসে হাওড়ায় খুন করে যাবে, বাংলাদেশি মুসলমানরা এখানে এসে এটা একটা তাদের মুক্তাঞ্চল মনে করবে, জিহাদিদের, জঙ্গিদের, পাকিস্তানের মুসলমানেরা, আর আমরা দাঁত বার করে তাকিয়ে তাকিয়ে উপভোগ করব। 1 টাকাও থাকতে দেবো না অনুপ্রবেশকারী। কি ফর্মুলা ভাবছেন আপনারা? মানে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে, আমরাও ভাবছি। এতদিন করা যায়নি, এতদিন জায়গা দেয়নি, জমি দেয়নি, কাঁটা তারে বেড়া বা যাই হোক ফেন্সিং লাগাতে দেয়নি, সেগুলো সমস্ত হবে। এটা তো দেশের একটা ইন্টারনাল সিকিউরিটি আন্ডার থ্রেট, সভরিনটি অ্যাট স্টেক। এটাকে মেনে নেবে কেউ, কোনো ভারতীয়? ওই তৃণমূলী মার্কা ওই মমতা ব্যানার্জি ছাড়া আর অভিষেক ছাড়া? এখানে এই যে অনুপ্রবেশকারী, এগুলোকে নিয়ে বলা হচ্ছে যে ডেমোগ্রাফির চেঞ্জ। আরে বাবা, কালকে একজন মারা গেছিল, পরশু দিনকে। তো আমি এরকম সরকার থেকে নির্দেশ পেলাম, মুখ্যমন্ত্রী বললেন, তো আমি আর ইন্দ্রনীল গেছিলাম লালবাজারের একটা চেক নিয়ে। হেস্টিংসে যে মাজার আছে, সেই মাজারের একটা ভেঙে পড়ে, মানে একটা প্যানেল, হাই মাস্টারের একটা প্যানেল ভেঙে পড়ে একটি বাচ্চার মৃত্যু হয়, শেখ ফিরোজের মেয়ে। তো তাকে যখন জিজ্ঞাসা করছি আমরা এবং পুলিশ, সে থাকে কোথায় তার কোনো ঠিকানা নেই, ফুটপাথ দুয়েলার, তার এটা ছিল ছোট মেয়ে। আমি যখন জিজ্ঞেস করলাম তার বাড়িতে আর কটার সন্তান আছে, ফুটপাথ দুয়েলার, বললো আরও 6টা বাচ্চা আছে। পুলিশ থেকে বললো এবার অন্তত থামো, তো ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হবে না? একে অনুপ্রবেশকারী, তারপরে 5টা বিয়ে, 7টা করে সন্তান। একটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা তৃণমূল কংগ্রেসের থেকে 32 লাখ, প্রায় 32 লাখ ভোট বেশি পেয়েছেন, আর 34 লক্ষ ভোটার তারা আপিলে গেছে ট্রাইব্যুনালে। তো এইখানেই আপনারা, এবং এইটা নিয়ে তারা আদালতে সেটা করুন না, যাচ্ছে তো আদালতে, তো মমতা ব্যানার্জি যাচ্ছে, যদিও তার ওকালতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। ও তো গলায় কালো কাপড় জড়িয়ে গেছিল, তো সুপ্রিম কোর্টে যাক, প্রমাণ করুক। তো এই এসআইআর বা কমিশন আপনাদের সাপোর্ট করেনি বলছেন? মানে যে অভিযোগটা করা হচ্ছে যে এসআইআর, ভাই স্বর্গ থেকে নেমে এসে, প্রথম কথা হলো স্বর্গ থেকে লক্ষ লক্ষ লোক নেমে এসে ভোট দেবে? ভুয়ো ভোটার ভোট দেবে? একাধিক জায়গায় নাম আছে তারা ভোট দেবে না? ভুয়ো, তারপরে অস্তিত্বহীন ভোটার, অ্যাড্রেসের অস্তিত্ব নেই, তারা ভোট দেবে? আর মমতা ব্যানার্জি ওই ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবে, সেটা মামাবাড়ি আবদার, আর এবার হয়নি। একটা জিনিস ছিল, মানে ভোটের 1 মাস আগে পর্যন্ত পাড়ায়, রাস্তায়, আড্ডায়, বাসে, ট্রামে একটাই চর্চা, ও তৃণমূলই থাকবে। না, এটা ভুল। তারা জানে না, বোঝে না, কিছু ভয় বলেছে।
আর নাহলে তাহলে রাজনীতির বোঝে না, তৃণমূলই থাকবে। কি মানে আপনাদের গেম প্ল্যানটা কি ছিল, কিভাবে মানুষ গেম প্ল্যান আবার কি, মানে মানুষকে জাগ্রত করা, ভারতীয়ত্ব বোধ, দেশাত্মবোধ, এবং এই যে হিন্দুদের পুজো নিয়ে কোর্টে যাওয়া, মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে, দুর্গাপুজোর একটা বিশেষ সম্প্রদায় ঢুকে পড়লো দুর্গাপুজোর মণ্ডপে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আরতি এ সমস্ত করা যাবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শামশেরগঞ্জে পিটিয়ে কেটে খুন করে দেওয়া হলো বাপ বেটাকে, হিন্দু বলে। সন্দেশখালি, মমতা ব্যানার্জি বলছে 8টার পর বেরোবে না, আর মমতা ব্যানার্জির ভাইরা, কোন ভাইরা? মমতা ব্যানার্জির ওই শেখ শাহজাহান মার্কা ভাইরা, শওকত মার্কা, জাহাঙ্গীর মার্কা ভাইরা পিঠে করার জন্য ডেকে পাঠাচ্ছে। খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক আরজিকরের ঘটনা, কিন্তু তারপরে ঘটনা তো আরও দুঃখজনক। মমতা ব্যানার্জি যেভাবে 7 তাড়াতাড়ি পোস্টমর্টেম করে দাহ করে দিল এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপ করে দিল, এরপরে যারা ভাবে চাকরি 26,000, ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই, এরপরও যারা ভেবেছিল যে মমতা ব্যানার্জি আসবে বা তৃণমূল আসবে, তাদের আমি রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে আমি সংশয় প্রকাশ করি। অনেকে বিজেপির সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আরে কার সাংগঠনিক ক্ষমতা ছিল? কংগ্রেসের। ভেবে দেখুন, 71, 72, 77-এ সিপিএমের কোন সংগঠন ছিল? তাহলে কি আর প্রফুল্ল সেনের কাছে বারবার দরবার করতো নাকি 77-এ গিয়ে যে আমাদের 100টা আসন দাও? কত ভোট নিয়ে জিতলো? 20টা পেয়েছিল কংগ্রেস। তারপরে 2011-এ মমতা যেন সব জায়গায় সংগঠন যেন পাকাপোক্ত ছিল, সব জায়গায় যেন আমি তো বড়নগরের সব জায়গায় 2011-এ পোলিং এজেন্ট দিতে পেরেছিলেন। মানুষ রিভোল্ট করলে আর পোলিং এজেন্ট এরপর দরকার পড়বে না। তুমি শুনে রেখে দাও, মানুষ রিভোল্ট করলে, গণদেবতা রিভোল্ট করলে পোলিং এজেন্ট আর দরকার পড়বে না। তা তো জলজান্ত উদাহরণ। তো এবার তো দেখিয়ে দেওয়া গেল। 200 ক্রস করবে এটা ভেবেছিলেন আপনি? তো এই প্রসেসের মধ্যে আমি 168 থেকে 174 বারবার বলে এসেছিলাম, প্রতিদিন বলে এসেছিলাম। আমি একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্টে। আচ্ছা, কেন? কিন্তু অনেকেই বলেছিল আমাকে, তৃণমূলের অনেক এমপি, অনেক এমএলএ, অনেক তদানীন্তন মন্ত্রীরা, তারা কিন্তু বলেছিল আমাকে 180। আমি বলেছিলাম 168 থেকে 174। এই বিজেপির এই ফর্মুলাটা কি? কোনো মুখ সামনে না রেখে ভোটে বিজেপি তো মুখ, মোদিজি মুখ, মুখ্যমন্ত্রী- আবার কিসের মুখের দরকার? বিজেপি 20টা রাজ্যে শাসন করছে, কেন্দ্রে 4 টার্ম হয়ে গেল অটল বিহারী বাজপেয়ী ধরলে। সুশাসন, রামরাজ্য, ভয় আউট, ভরসাহীন, পরিবর্তন, সবেতে সাড়া দিল মানুষ। ব্যাস, 207। আপনি যে সময় থেকে রাজনীতি করছেন, আপনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরের রাজনীতি করা শুরু করেন। আমরা সমসাময়িক, একসঙ্গেই, শুধু বলার জন্য এটা বিতর্কের প্রশ্নে আমি বললাম। এটা ভাবার কোনো কারণ নেই। যারা যারা ভাবে তাদের উদ্দেশ্যে বলছি যে মমতার করুণায় বা দয়ায় আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছি বাংলায়, বাংলা চিনেছে, মোটেও না। বরঞ্চ ওই 23 বছর ওইখানে না থাকলে আরও বেটার হতো। আমার বাড়িতে 2বার গেছিল আমাকে দলে যোগদান করানোর জন্য। সুতরাং আমাকে ইউজ করেনি, ইউটিলাইজ করেনি, ভালো করেছে। আর আমিও ল্যাং ফ্যাং ফ্যাং করিনি, গিয়ে হাত জোর করে কোনো কিছু চাইনি, ভিক্ষা করিনি। আর সে চরিত্রও আমার নয়। কিন্তু কোনো আক্ষেপ কখনো হয়নি যে এই আক্ষেপ হচ্ছে এই তৃণমূলে এতগুলো দিন দেওয়া, এটা আক্ষেপ। আর কেন আগে ছাড়িনি, এটা আক্ষেপ। মন্ত্রিত্ব থাকা যায় নাকি ওদের সঙ্গে? থাকা যায়, থাকা উচিত। চাকরি বেচছে, কলেজের স্কুলের সিট বেচছে, ইউনিভার্সিটির সিট বেচছে। আমি রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। কংগ্রেস কখনো করেনি, ছাত্র পরিষদ কখনো করেনি, এসএফআই কখনো করেনি। সিপিএম 34 বছরে দলের লোক ভর্তি করতে করেছে বা দলের লোককে চাকরি দিয়েছে। কংগ্রেসও স্বজন পোষণ বড় জোর বলা যেতে পারে। চাকরি বেঁচেছে কংগ্রেস কোনো দিন, এটা আমি বলতে পারবো না। আমি 72 থেকে 77 দেখেছি। 34 বছর সিপিএমের বিরুদ্ধে প্রতিদিন পিচ রাস্তায় ছিলাম আমি। এটা কি
এবং সমস্ত কিছু নোটিশে এনেছিলাম, আমি বারবার জানিয়েছিলাম এগুলো কী হচ্ছে। বাট সি, অন্য কারোর আর কথা বলবো না, অভিষেক তো সেদিনের ছেলে। মমতা ব্যানার্জি বরঞ্চ এইগুলো বলাতে করাতে উনি মনে হয়েছিল মুখ চোখ বডি ল্যাঙ্গুয়েজে উনি ভালোভাবে নিচ্ছেন না, পছন্দ করছেন না। তার মানে উনি সব জানতেন, জেনেও এগুলোকে। রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক, লোকাল এমএলএ এমপি মিলে টাকা খেত, আর ওখানে 18 লক্ষ 20 লক্ষ টাকা করে এক একটা চাকরি দেওয়া হতো। সব জানে মমতা অভিষেক। শুধু তাই নয়, রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক থেকে ছেলেরা মেয়েরা গিয়ে লাঞ্ছিত হয়ে মারধর খেয়ে বারবার লিখিত দিয়ে এসছে, বারবার সামনাসামনি বলে এসেছে। কাকে বলেনি কে জানে না, কিছু হয়েছে তারপরে? এখন করুক তো দেখি। আপনি মেরা নাচে খুঁটির জোরে, নবান্নে মমতা নেই, অভিষেক প্রচারে নেই, আর জাহাঙ্গীর ময়দানে নেই, সবচেয়ে বড় গুন্ডা আপনি যখন দল তৃণমূলের। আপনি যখন বিজেপিতে যোগদান করেছেন ততদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রায় সর্বময় কর্তা হয়ে গেছে তৃণমূলের, এবং সামনে থেকে লিড করছে। অরাজনৈতিক একটা অরাজনৈতিক ব্যবসায়ী মনস্ক, এবং সেটাও হচ্ছে অসাধু পথে। সেই কখনো পলিটিক্যাল, বাংলায় কখনো পিসি জোরে করে দিয়েছে। পিসি বলছে আপনারা সবাই স্ট্যান্ডিং ওভেশন দিন। যদি কারো সেলফ রেসপেক্ট থাকে, ডিগনিটি বোধ থাকে, অভিষেক তো আমার পুত্রের বৈশী, তো স্ট্যান্ডিং ওভেশন দেবো? তার মানে যারা ছোঁচা টাইপের, যাদের প্রেস্টিজ বোধ নেই, সেলফ রেসপেক্ট নেই, ডিগনিটি বোধ নেই, এবং যাদের করে কমে খেতে হয় মমতাকে, অভিষেককে বা তৃণমূলকে ভাঙিয়ে, তারা স্ট্যান্ডিং ওভেশন দেবে। এটা মানে এইভাবে এই এত প্রতিপত্তি, এত মানে চোখের সামনে এখন যেগুলো সেটা তো পুলিশ ছিল বলে, প্রশাসনের শাসনের ছিল বলে। এখন হাইকোর্টে গেলে পরে তো তারা করছে মমতাকে, আর মমতা ডাকলে এমএলএরা আসছে না, কাউন্সিলররা আসছে না, উল্টে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে এমপি এমএলএরা চলে যাচ্ছে। আগামী দিন আরও বাড়বে। কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত? ইঙ্গিত হচ্ছে যে যা হওয়ার তাই। এবং সত্যি কথা বলতে যে এরকম ধরনের রাজনৈতিক দলের থাকা, একটা সময় বোধহয় উঠেছিল যে ব্যান করা হোক এই সংগঠনকে। এই ধরনের রাজনৈতিক সংগঠন থাকা উচিত না, মানুষেরও রাখা উচিত। যারা এখনও এই সংগঠনের পেছনে আছে, মানে কেন আছে তারা আমি জানি না, কি করতে আছে তারা আমি জানি না, এবং যে কারণে মানুষ পরিত্যাগ করেছে তৃণমূলকে, সেই কারণে পরিত্যাগ করবে আগামী দিনে কর্মীরা। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি সিপিএম এর লেফট রেজিম দেখেছেন, কংগ্রেস দেখেছেন। একজন রাজনীতিবিদের এই যে বিষ্ণুপুরের এমএলএর প্রাসাদোপম বাড়ি, বীরভূমের তৃণমূল নেতা, এটাই করেছে তো 15 বছর ধরে এইসব ধান্দাবাজেরা। তৃণমূলটা একটা পার্টি নাকি? আরে হ্যারিসন রোডে ব্যান্ড পার্টি এর থেকে ভালো। তৃণমূলে তাদেরই জায়গা ছিল, অভিষেকের তারাই প্রিয়, মমতার তারাই প্রিয়, যারা এই সমস্ত প্রাসাদোপম প্রাসাদ, একটা নয় একাধিক, যাদের বহু সমস্ত নামি দামি গাড়ি, বহু ফ্ল্যাট, বহু বাড়ি এবং অর্থ, স্থাবর অস্থাবর সম্পত্তি। কেন? আমি এইটা বলি যে 2011-র আগে এইটা করা হোক। 2011-র আগে তৃণমূলের কার কার কী সম্পত্তি ছিল তোমার 26 পর্যন্ত, ব্যাস তারা নিজেরাও ডিক্লারেশন দিক, নাহলে তদন্ত বেছে বেছে র্যান্ডাম। এটা কেন করলেন মমতা ব্যানার্জি? মানে অভিষেক জানি না, বলতে পারবো এতটা বলতে পারবো না। ভেবেছিল কি, এটাই বলছি, মমতাও ভেবেছিল আমি সারা জীবন আমৃত্যু। আর এই অভিষেক সহ এই সমস্ত দক্ষিণ কলকাতা বা এই সমস্ত মমতাকে ঘিরে থাকা
এই বলয় যে একটা হয়েছিল এবং জেলায় জেলায় তারা ভেবেছিল যে মমতা চিরকাল চিরজীবন যা খুশি পড়বে পার পেয়ে যাবে। জানে না জন্মালেই মৃত্যু হয়, আর গণতন্ত্রে ক্ষমতায় মানুষ আনে, কিন্তু তারপরে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট থাকে, অ্যান্টি ইনকামবেন্সি থাকে, মানুষ কাজে সন্তুষ্ট থাকে না, চাহিদা আকাঙ্ক্ষা তাদের জন্য মেটে না, তাতে যায়। আর তৃণমূল তো আর যাই হোক না কেন, তৃণমূল জাতীয় কংগ্রেস নয়, তৃণমূল সিপিএমও নয়, আর মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় নয়, জ্যোতি বসু নয়, বুদ্ধদেব ভট্টাচার্য নয়, এবং এদের পাশে ওকে কোনোদিন কেউ বসাবেও না, ছবিও রাখবে না। যখন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্রমাগত কথা বলে গেছে, ক্রমাগত মানে হুমকি দিয়ে গেছে কার্যত 4 তারিখের পরে দেখে নেব, ওরা ভেবেছিল বোধহয় ক্ষমতায় আবার আসছে, 1, 2 হচ্ছে কিছুটা ভয় বলেছিল, আতঙ্কে, নিজেদের যে সমস্ত কেস কাছারির কথা ভেবে, তৃতীয়ত হচ্ছে চার্জ করে রাখতে সমর্থকগুলোকে আর কর্মীদের, নাহলে এই সমস্ত কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রীকে পিসি ভাইপো, পিসি বলছে হোঁদল কুতকুত, তার চোখ নিয়ে আলোচনা। আচ্ছা, মানুষ যদি, কথাই বলছি, আমি তো করবই না, করলে আমি আপত্তিও করব, মানুষ যদি মমতার হাইট, চেহারা, গায়ের রং ইত্যাদি প্রভৃতি নিয়ে, চোখ মুখ নিয়ে সমালোচনা করে, কেমন লাগবে? এটা করে কখনো? উচিত নয়, উচিত না। কেউ যদি মমতাকে নিয়েও করে, আমি তার আপত্তি করব। ও হোঁদল কুতকুত বলছে, চোখ নিয়ে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, আর এ বলছে 12টার পর বুঝে নেবে, তারপরে বলছে 2টো শ্মশান দেবে, মানে হিন্দুদের পোড়াবার জন্যে, একটা ডায়মন্ড হারবারে আর একটা ফলতাতে, আর ওর পার্টিটাকে পোড়াতে হবে। আপনারা এখন ক্ষমতায়, আপনাদের কাছে চ্যালেঞ্জ কি, আর নতুন কি ধরনের লক্ষ্য নিয়ে আপনারা? চ্যালেঞ্জ সাংঘাতিক, কঠিন চ্যালেঞ্জ, যেখানে রেখে গেছে সর্বক্ষেত্রে পশ্চিমবাংলাকে, ঋণ দেনা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য থেকে, ল অ্যান্ড অর্ডার থেকে, শিল্প, কর্মসংস্থান, চাকরি, কর্মবিমুখতা, কাজ ফাঁকি, কামচোর, 7,70,000 কোটি টাকা ঋণ, তার সুদ, তার আসল এইখানে ফেলে পালিয়েছে, মানে মমতাকে চলে যেতে হয়েছে। তো সুতরাং সেই কাজটা খুব কঠিন কাজ, কিন্তু করতে হবে। আমি এটুকুনি খুব সুখী বা আনন্দিত যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি, অমিত শাহজি এবং নির্মলা সীতারামনজি, তারা পশ্চিমবাংলা নিয়ে চিন্তিত, ভাবিত। তারা রাজ্যটাকে আবার গড়ে তোলবার জন্যে, আবার তার পুরনো গরিমায় ফিরিয়ে নেওয়ার জন্যে তারা সমস্ত রকমের ভাবনা চিন্তাই করছেন। যারা রাজনীতির বিশ্লেষকরা তারা বলছিলেন যে বিজেপির জন্য পশ্চিমবঙ্গর জয় যতটা রাজনৈতিক ক্ষমতা, তার থেকে অনেক বেশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে অনুপ্রবেশের বিষয়, ওপেন পোরাস বর্ডার। কিন্তু আরও একটা বিষয় আছে, অর্থনীতি। আপনি বললেন 7,70,000 কোটি টাকার দেনা, এবং আসামের মতো একটা পিছিয়ে পড়া রাজ্য, ত্রিপুরা, উড়িষ্যা, হোয়াট নট, তার কোথায় ছিল বাংলা? ইন অল রেসপেক্ট, আমার স্টেট কোথায় ছিল ইন অল রেসপেক্ট আর্লিয়ার, আর এখন কোথায়? এবং এটার জন্যই মমতারই মেলা, খেলা, আর এই সমস্ত ডোল, আর এই সমস্ত মানুষকে ভুলিয়ে রাখার জন্য উল্টো পাল্টা বিশ্ব বাংলা হচ্ছে। পেছনে বিশ্ব বসে আর বাবলা বসে, সেই বিশ্ব বাবলা থেকে হয়ে গেল বিশ্ব বাংলা। বাবলা তো দীর্ঘদিন নেই সঙ্গে, তো বিশ্বও তো এখন নেই, ওর সঙ্গে কেউ চিরকাল থাকতে পারবে নাকি? কেউ থাকতে পারবে কোনো দিন না? আমি বলছি ওইখান থেকেই বিশ্ব বাংলার জন্ম। গাড়ির পেছনে সবসময় বসতো না 2জন, কিন্তু এই বিশ্ব বাংলার লোগো নিয়েও তো একটা বিতর্ক। ঠিকই হচ্ছে, বিশ্ব বাংলার আবার লোগো কেন হবে ভারতবর্ষের মধ্যে? ভারতবর্ষের মধ্যে আবার কিসের? আর অশ্বস্তম্ভটাকে ওইখানে তুলে দেওয়া কিসের? আমি তো প্রথম দিনই বিধানসভায় বলেছি বক্তৃতায় যে কোনো রাষ্ট্রবিরোধী স্লোগান, দেশবিরোধী স্লোগান, বাংলাদেশি স্লোগান দিতে দেবো না, প্রয়োজন হলে আইন করে বন্ধ করব, বিল এনে।
পশ্চিমবঙ্গের জন্য অর্থনৈতিকভাবে কী ধরনের পরিকল্পনা আছে আপনাদের? স্পেশাল প্যাকেজেস এই সমস্তগুলো, তারপরে নিজেদের রাজস্ব বাড়ানো, রাজস্বগুলো তো সমস্ত ইয়ে হতো, তো কোথায় চলে যেত কে জানে, রাজস্ব তো বেড়েছে ইতিমধ্যেই, প্রতিদিনের রাজস্ব, সেই সমস্তগুলো করতে হবে, অনেক কঠিন কাজ করতে হবে, কথা বলতে হবে নামি দামি সমস্ত ইকোনমিস্ট, তাদের রায় পরামর্শ নিতে হবে। উন্নয়ন অনেক জায়গায় রাজনীতির কারণে থমকে ছিল, একদম কলকাতা শহরের মধ্যে। আরে উন্নয়ন, তুমি একটা কথা বলি, শ্রমিক উন্নয়ন হয়নি এটা বলো না, এটা আমিও বলবো না। যদি বলি উন্নয়ন হয়নি তাহলে সেটা অসত্য বলা হবে। উন্নয়ন হয়েছে ব্যানার্জি পরিবারের, অনেক বড় পরিবার, তো তুমি তাকিয়ে দেখো, প্রত্যেকে ভাইয়ের বউরা, ভাইজি, ভাইপো, তাদের বড় নাতি, মানে বোন ভগ্নিপতি, মানে সেই একেবারে। আর হয়েছে মমতাকে ঘিরে যে বৃত্ত বা বলয়, আর হয়েছে তৃণমূলের কিছু কাউন্সিলর, কিছু চেয়ারম্যান, কিছু এমএলএ, কিছু এমপি, কিছু মন্ত্রী, তারা মানে এই টাকা পয়সা যদি জড়ো করা যায়, এই সম্পত্তি এবং টাকা পয়সা, মানে বিশাল বিশাল অঙ্ক। সার্বিক উন্নয়ন হয়নি। না না, সার্বিক উন্নয়ন হয়েছে কোথায়? বাতেলা ছাড়া, খালি বড় বড় বাকচাতুরি, এছাড়া কিচ্ছু না। খাদ্যশ্রী, ও কন্যাশ্রী, সমস্ত বকে গেছে সমস্ত, ওইগুলো দিয়ে ধামাচাপা দেওয়া আসল উন্নয়ন কার ডোল। ব্যাপারটা হচ্ছে যে পার্মানেন্ট স্থায়ী সমাধানটা তো সরকারের কাজ, সরকারের কাজ তো স্থায়ী সমাধান। কোন স্থায়ী সমাধানটা হয়েছে? আমার শেষ প্রশ্ন, মানিকতলার জন্য কি পরিকল্পনা আছে? কারণ মাইক্রো আর ম্যাক্রো, পশ্চিমবাংলার যা সমস্যা মানিকতলারও তাই সমস্যা, মানিকতলার যা সমস্যা পশ্চিমবাংলার তাই সমস্যা। ওটা মাইক্রো, এটা ম্যাক্রো। একটু ইলাবোরেট করে বলুন না, এরা একই, সব বলে দিতে হবে। যা সমস্যা পশ্চিমবাংলার তাই সমস্যা মানিকতলার, যা সমস্যা মানিকতলার বড় করে দেখলে সেই সমস্যা পশ্চিমবাংলার। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এইবার একটা চা খেতে পারি? হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে না না, এটা না। আপনি কি দুধ চা খাবেন না? না, এই